তো এই অঙ্কগুলো আমরা যেগুলো করছি এগুলো বোর্ডের বই থেকে করছি। তো এই বোর্ডের বিভিন্ন এক্সাম, বিভিন্ন সামেটিভ কিংবা মাধ্যমিক পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ এখানে তিনটি কথা বলবো। সেটা হচ্ছে কি, যে ফর্মুলা কোনোদিন মুখস্থ নয়। এক নম্বর কথা হলো ফর্মুলা মুখস্থ নয়, বুঝে প্রয়োগ করতে হবে বারবার। দু নম্বর কথা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে মাস বছরে বা দিন কখন মাসে কিংবা বছরে, আলটিমেট বছরে কনভার্ট করে আমাদের সবসময় কিন্তু এটা লক্ষ্য করতে হবে, ক্যালকুলেশন করতে হচ্ছে। আমাদের যে মূল সূত্র, সেই সূত্রগুলো কিন্তু সব বছরের ওপরে ক্যালকুলেশন আছে। সেহেতু আমাদের এখানে যা পাবো, এখানে মাসে কিংবা দিনে যা কিছু পাই না কেন, সব কিন্তু বছরে কনভার্ট করতে হবে। অঙ্কগুলো পরপর অঙ্কগুলো দেখলেই আশা করি বুঝতে পেরেছো। এবং ফাইনাল ইউনিট যখন লিখবে, এটা 3 নম্বর যে রুল, ফাইনাল ইউনিট লেখার সময় সবসময় কিন্তু ইউনিটটা ঠিক করে লিখতে হবে, সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। সেটা কখনো টাকা হতে পারে, কখনো পার্সেন্টেজ হতে পারে, কখনো বছর হতে পারে। তো যাই হোক না কেন, সেটা আমাদের এই এককটাকে ভালো করে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তিনটে জিনিস ভালো করে ফলো করতে হবে, তাহলে কিন্তু ফুল মার্ক পেতে কোনো অসুবিধা হবে না। এবারে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 16 দাগের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগে যেগুলো করানো হয়েছে এবং এর পরে যেগুলো করব সবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকায় কিছুটা অংশ ব্যাংকে এবং বাকিটা তিনি পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান এবং ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার যদি যথাক্রমে 5% এবং 6% হয়, তাহলে তিনি কত টাকা কোথায় জমা রেখেছিলেন। এখানে দুটো জায়গাতে তিনি রিটায়ার্ড হওয়ার সময় 1 লাখ টাকা পেলেন এবং সেই টাকাটা ভাগ করে দুটো জায়গায় জমা রাখলেন। তার ফলে দুটো জায়গায় বিভিন্ন রকমের সুদ আছে, একটাতে 5% সুদ আর একটাতে 6% সুদ। এই মিলিয়ে মোট তিনি যেটা প্রতি বছরে তিনি 5,400 টাকা পান। তাহলে আমাদের নির্ণয় করতে হবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। তো আমাদের ধরে নিতে হবে, এখানে যেহেতু ওটাই চেয়েছে, এটা দেওয়া নেই তথ্যটা, তো ধরে নিতে হবে ব্যাংকে তিনি একটা পরিমাণ রাখলেন এবং বাকিটা তিনি রাখলেন পোস্ট অফিসে। তো এখানে ধরে নিচ্ছি, ধরি আসলাম চাচা X টাকা ব্যাংকে এবং $1 লাখ মাইনাস X টাকা পোস্ট অফিসে রাখলেন। রেখেছিলেন। তো তাহলে ব্যাংক থেকে তিনি কত সুদ পাবেন? তাহলে ব্যাংক থেকে সুদ পান সমান X টাকা যেহেতু রেখেছিলেন 5% হারে 1 বছরের জন্য, তাহলে এইটাই হবে, এই টাকাটা হচ্ছে তার সুদের পরিমাণ। তার মানে এটা আলটিমেট আমরা যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে কত না X/20 টাকা। এটা 5 আর 100 কেটে যাবে 20 দিয়ে, 20 5 100, তাহলে X/20 টাকা। এরপরে পোস্ট অফিস থেকে সুদ পান তিনি, তাহলে পোস্ট অফিস থেকে সুদ পান কত টাকা পাবেন পোস্ট অফিস থেকে না 1 লাখ মাইনাস X 6% হারে 6/100 গুণিতক 1 বছরের জন্য, এটা। তো এটা কাটাকুটি হবে না,
এখানে 5-এর 100 রেখে দিলে ক্যালকুলেশনের সুবিধা হতো। যাই হোক, অতএব শর্তানুযায়ী আমরা এটি 5-এর 100ই রাখবো। এটা 5-এর 100 ধরেই ক্যালকুলেশন করবো। এটা কাটাকুটি করেছি, x/20 করেছি, না করে যেহেতু এটার 100 আছে তাহলে এটা 100 রেখেই ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ওখানে কাটাকুটি করার দরকার নেই। আর লিখলাম না, এটা হলো, এটার সমান হচ্ছে কত, 5400 টাকা। এই টাকাটা তিনি প্রতি বছরে পেতেন সুদ বাবদ। তাহলে এটা দুটোর সুদ যোগ করলে এটা হচ্ছে। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব লসাগু তো সবের ক্ষেত্রেই 100 আছে, যেহেতু এটা 100 হয়ে গেল, এটাই সুবিধে। এটা 5x যেমন আছে তেমন থাকলো, প্লাস এখানে 6 লাখ মাইনাস 6x, 6 দিয়ে গুণ হয়ে গেল, আর কিছু নয়। এবারে x ও পাশে গুণ হয়ে যাবে, আর এখানে 6x মাইনাস x মানে 6x 5x মাইনাস 6x সমান হচ্ছে মাইনাস x প্লাস 6 লাখ। আচ্ছা, 100 পাশে গুণ হলে এটার সঙ্গে দুটো শূন্য চলে যাবে, বা মাইনাস x সমান হচ্ছে কত, 5,40,000 মাইনাস 6 লাখ। তাহলে যেটা আমরা পাবো 60,000 টাকা মাইনাস। আচ্ছা, এটা টাকা একটা পরে লিখবো। তাহলে x সমান হচ্ছে 60,000। তাহলে x আমরা কি ধরেছিলাম না, উনি যেটা ব্যাংকে যেটা টাকা রেখেছিলেন সেটা হচ্ছে 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত রেখেছিলেন না 40,000 টাকা। অতএব তিনি ব্যাংকে টাকা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন সমান 1 লাখ মাইনাস 60,000 সমান হচ্ছে 40,000 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কগুলো কিন্তু ভালো করে বারবার প্র্যাকটিস করে আমাদের দেখতে হবে। আশা করি এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 18 দাগের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বলেছে কি, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংক দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন? এটা অঙ্কটা বড়, কিন্তু অঙ্কটা সিম্পল অঙ্ক। এটাতে বিশেষ কঠিন কোনো ক্যালকুলেশন নেই। সুদের হার বলা আছে 5%। এখানে তিনি প্রথমে 15,000 টাকা রেখেছিলেন 5% সুদের হারে, 3 মাস ধরে রাখা হয়েছিল। তারপরে 3 মাস পরে আবার তিনি 3,000 টাকা তুলে নিলেন, মানে 3 মাস পরে তাহলে থাকছে কত, 15,000 মাইনাস 3 মানে 12,000 টাকা। তো এই তারপরে 3 মাস কেটে গেল, এই 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা এক্সট্রা যোগ করলেন। তার মানে এই 8,000 টাকাটা 6 মাসের জন্য খাটলো। প্রথমে 12 মাসের জন্য 15,000 টাকা দিলেন, তারপরে 3 মাস পরে 3,000 টাকা তুললেন, তারপরে আরও 3 মাস পরে তিনি 8,000 টাকা দিলেন। তো তাহলে এখানে 3টে স্টেপে যাচ্ছে। তো 3টে স্টেপটা কেমন হচ্ছে, প্রথমে 12,000 টাকা তিনি প্রাথমিকভাবে বছরের প্রথমে তিনি প্রথমে 15,000 টাকা রাখলেন, তারপরে 3 মাস 15,000 হলো, তারপরে যে কয়েক মাস গেল সেই কয়েক মাসে তিনি
কি করলেন না 12,000 টাকা 3 মাসের জন্য, কারণ 3,000 টাকা তুলে নিলেন। 3,000 টাকা তুলে নেওয়ার পরে 12,000 টাকা পরবর্তী 3 মাস থাকলো। আবার তিনি 3 মাস পরে আবার তিনি এক্সট্রা 8,000 টাকা যোগ করলেন, 12,000 প্লাস 8,000 মানে হচ্ছে 20,000 টাকা। এই যে টাইম পিরিয়ডটা, এইটা ভালো করে বুঝতে হবে। তাহলে এটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি না দীপবাবু প্রথমে 3 মাসের জন্য ব্যাংকে 15,000 টাকা জমা রাখলেন। পরের 3 মাস (15,000 মাইনাস 3,000) মানে 12,000 টাকা থাকলো। তার 3 মাস পর অর্থাৎ 12 মাইনাস 3 প্লাস 3, তার মানে হচ্ছে 6 মাসের জন্য 12,000 প্লাস তিনি এক্সট্রা 8,000 টাকা দিলেন, তার মানে 20,000 টাকা রাখা হলো। এইটা 3টে স্টেপে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। প্রথম 3 মাসের হিসেব। প্রথম 3 মাসের হিসেব কি না, এক্ষেত্রে আসল পি সমান হচ্ছে 15,000 টাকা, সময় টি সমান হচ্ছে কত না 3 মাস, যেহেতু 3/12 বছর, আর সুদের হার আর সমান এখানে 5%। তাহলে সুদের পরিমাণ প্রথম 3 মাসে সুদের পরিমাণ হচ্ছে আমাদের কত না 15, আমরা ওই একই সূত্র পিআরটি বা পিটিআর বাই 100, তো সেটাই আমরা কাজে লাগাবো। পি হলো, তাহলে এটা টি হচ্ছে 3/12, আর এখানে আর এটা আর এটা টি বাই 100, এটা হচ্ছে পার্সেন্ট। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, 4×3 = 12, এটা 2 দিয়ে কাটবে, এটা 75 আর এটা 2। তাহলে আলটিমেট আমাদের যদি ক্যালকুলেশন করে নেই, এটা দাঁড়াবে কত না 187.50 টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলাম। পরবর্তী 3 মাস মাসের হিসেব। পরবর্তী 3 মাসের হিসেব কি না, পরবর্তী 3 মাসের আসল পি আসল সমান 12,000 টাকা, সময় 3/12, ওই 3 মাস সমান আমি 1/4 বলতে পারি বছর, আর হচ্ছে সুদের হার ওই একই থাকছে, আর এটা আর সমান হচ্ছে 5%। তাহলে মোট সুদ
ওই একই সূত্র, PTR/100 3 মাসের ক্ষেত্রে মোট সুদ হবে কত? 12,000 গুণিতক 1/4 গুণিতক 5/100। দুটো শূন্য আগে কেটে দিই, তারপরে এটা 4 3 30, তাহলে 150 টাকা। এটা গেল পরের 3 মাস। এবারে শেষ 6 মাসের ক্যালকুলেশন করব। শেষ 6 মাসের হিসাব। মাসের হিসাব, শেষ 6 মাসের হিসাবটা কি আছে না, সেক্ষেত্রে আসল পি সমান হচ্ছে কত? 20,000 টাকা, যেহেতু 8,000 টাকা এক্সট্রা যোগ করলো। তারপরে সময় এখানে কিন্তু 6 মাস, তাহলে 6/12 বা 1/2 করতে পারি বছর। আর সুদের হার ওই একই আছে, সুদের হারের কোনো পরিবর্তন নাই, সুদের হার সমান হচ্ছে 5%। তাহলে মোট সুদ শেষ 6 মাসের সুদ এটা হবে কত না, শেষ 6 মাসের সুদ ওই একই সূত্র, PTR/100, সেখানে 20,000 গুণিতক 1/2 গুণিতক 5/100। দুটো শূন্য আমরা কেটে দেবো, এখানে 100 হয়ে যাবে, 100 গুণিতক 5, তার মানে 500 টাকা। অতএব আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে বছরের শেষে তিনি সুদ আসলে কত টাকা পাচ্ছেন। তো তাহলে বছরের শেষে তিনি সুদ আসলে মোট পাচ্ছেন সমান। আচ্ছা, প্রথমে মোট আসলটা হচ্ছে এখানে আপাতত 20,000 টাকা লাস্ট পর্যন্ত যেটা দাঁড়িয়েছে। তারপরে প্রথমবারে 187 টাকা 50 পয়সা, দ্বিতীয়বার 150 টাকা, আর তৃতীয়বার 500 টাকা। এইভাবেই সুদ বাবদ তিনি পাচ্ছেন। তাহলে টোটাল টাকা আমাদের যোগ করলে সুদে আসলে হবে, সেটা হচ্ছে কত না 20,837.50 টাকা। এটাই হবে আমাদের উত্তর, 20,837.50 টাকা। আশা করি বুঝতে অসুবিধা হলো না। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, সেই জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কতগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়েছে। তো এই আজকের পর্বের শেষ অঙ্কতে আমরা চলে যাব 19 দাগের অঙ্ক। এটা বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? লেখো। তো এখানে তিনি প্রাথমিকভাবে যেটা ধার নিয়েছিলেন সেটা আমাদের ধরে নিতে হবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য ধার নিয়েছিলেন। তো এখানে কত টাকা ধার নিয়েছিলেন সেটা দেওয়া আছে, 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, 12% হারে ধার নেন। শুধু কত বছরের জন্য ধার নেন সেটা বলা নেই, সেটাকে আমরা ধরে নেব যে X বছর। তাহলে ধরি তিনি মোট টাকা 2,40,000, মোট এত টাকা X বছরের জন্য ধার নেন। এবারে আসল, অতএব আসল বা পি সমান 2,40,000, সময়
আর টি সমান এক্স বছর, এখানে একক বছর আনতেই হবে, সুদের হার বা আর সমান কত হবে 12%। এইবারে আমরা মোট সুদের পরিমাণ, অতএব মোট সুদের পরিমাণ আমরা জানি কত না, এখানে আই সমান সুদের পরিমাণ পি টি আর বাই 100। তো সেটা সমান আমরা সূত্র অনুসারে 2,40,000 গুণিতক এক্স গুণিতক 12 বাই 100। তো দুটো শূন্য বড় জোর কাটবে, তারপরে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা আসবে কত, এটা ইন্টু এক্স টাকা, 28,800 এক্স। এরপরে যেটা হচ্ছে যে তাহলে রহমত চাচা ব্যাংকে তাকে শোধ কত দিতে হবে, তাহলে তিনি 2,40,000 টাকা নিয়েছিলেন, আর এটা সুদ তার হলো হচ্ছে এই পরিমাণের টাকাটা যেটা আমরা পেলাম। তো এই দুটো যোগ করে তাকে ব্যাংকে মোট টাকা দিতে হবে। রহমত চাচাকে অতএব ব্যাংকে মোট শোধ করতে হবে সমান 2,40,000 প্লাস 28,800 গুণিতক এক্স টাকা, এই পরিমাণে টাকাটা তাকে ব্যাংকে দিতে হবে। এইবারে তিনি 1 বছর পর তিনি মাসিক 5,200 টাকা বাড়ি ভাড়া দেওয়া শুরু করলেন। তাহলে এই ক্ষেত্রে যে 1 বছর পরে দিচ্ছে, তাহলে আমরা যেহেতু এক্স বছর পরে সে শোধ করবে, তাহলে এক্স মাইনাস 1, 1 বছর তো বাদ চলে আছে, এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া বাবদ যিনি যেটা পাবেন সেটাই তিনি শোধ করবেন মোট। তাহলে যদি এই ক্ষেত্রে এক্স মাইনাস 1 বছরে তিনি বাড়ি ভাড়া বাবদ পান কত টাকা, 5,200 গুণিতক এক্স মাইনাস 1 গুণিতক 12 টাকা। কারণ বাড়ি ভাড়া বাবদ যেটা হচ্ছে যে প্রতি মাসে 5,200 টাকা 12 মাসের জন্য, তাহলে এটা, আর এই ক্ষেত্রে এক্স মাইনাস 1 বছরের জন্য এটা যেহেতু হচ্ছে, সেহেতু এইভাবে আমাদের টোটাল টাকাটা ক্যালকুলেশন হলো। তো এটাকে যদি আমি এমনি গুণ করে ক্যালকুলেশন করে দেই, এটা আসবে কত, ওই এক্স মাইনাস 62,400 এই পরিমাণে টাকা। তাহলে কন্ডিশন যেটা বলছে এই পরিমাণে টাকাটা সমান এই পরিমাণে টাকার সঙ্গে সমান হবে। অতএব প্রশ্ন অনুযায়ী, শর্ত অনুযায়ী, এটা সমান প্লাস এইটা। তো এবারে আমরা এটাকে এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসবো, আর বাকি সংখ্যাগুলো কে আর এক সাইডে, এটা যোগ হয়ে যাবে 62,400, সরি
এটা যোগ হয়ে গেল। এবারে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, এটা দুপক্ষ ক্যালকুলেশন করি, এটাতে আসবে কত? এটাতে আসবে 33,600 এক্স, আর এই পক্ষে আসবে কত না, এই দুটো যদি বিয়োগ করি তাহলে এটা গিয়ে দাঁড়াবে এইটা। অতএব x সমান এটা। এবারে ক্যালকুলেশন করে এটা কাটাকাটি, এটা 9 কেটে যাবে, তাহলে আমাদের x এর মান হলো 9। আমরা সময়টা ধরেছিলাম 9, তাহলে 9 বছর ধার নেওয়ার 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে সুদসহ পুরোটা ফেরত দিতে পারবেন। তাহলে এখানে লিখতে হবে শেষে যে অতএব ধার নেওয়ার 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করলেন। আশা করি বুঝতে অসুবিধা হলো না। পরের ভিডিওতে অন্য কোনো লেখকের বই থেকে আমরা আলোচনা করব, সেটা কেশবনাগ, অমলকে ভৌমিক কিংবা অমিতাভ মিত্র হতে পারে। এই ধরনের ভাষার অঙ্ক যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের নানা ধরনের ভিডিও আসতে থাকবে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এই সিরিজ তোমাদের ভীষণ কাজে লাগবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো পরের ভিডিওটা কোন বই থেকে তোমরা পেতে চাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটি যদি কাজের মনে হয়। তো এই সঙ্গে বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথমেটিজি অফিসিয়াল, লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেট পিডিএফে পেয়ে যাবে, নানান রকমের প্র্যাকটিস সেট, যাতে করে তোমাদের কোনোভাবে কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষার জন্য একবারে ফুল মার্কস পেতে পারো। সেই জন্য তোমরা যাতে প্রিপারেশন সম্পূর্ণরূপে করতে পারো, সব রকমভাবে কিন্তু সাহায্য করতে প্রস্তুত এই চ্যানেল। তাই এই চ্যানেলের সঙ্গে থাকো, এবং যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে এটি শেয়ার করে দিও। ম্যাথ কঠিন নয়, গাইডেন্স যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজভাবে ম্যাথে ফুল মার্কস পাওয়া যায়। প্র্যাকটিস করো, স্মার্টভাবে প্র্যাকটিস করো, এবং ম্যাথমেটিক্সের সঙ্গে থাকো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে